बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम डियर व्यूवर्स, अस्सलामुअलैकुम बांग्लादेश। और बडीज़ कैसे हैं सब दोस्त? आई होप आप सब ठीक होंगे, मज़े में होंगे। सनी भाई जी। एशिया की सेकंड लार्जेस्ट एयर बेस जो है वो बनने जा रही है बांग्लादेश में। ओहो, वाह जी वाह। कैसा लगा? अच्छी न्यूज़ है ना? जी हाँ, बिल्कुल ज़बरदस्त न्यूज़ होगी बांग्लादेशियों के लिए, बांग्लादेशी भाइयों के लिए जो इस टाइम हमें देख रहे होंगे। और अभी हमारे साथ पास जो टाइटल है वो है द सेकंड लार्जेस्ट एयर बेस इन एशिया इज अंडर कंस्ट्रक्शन इन बांग्लादेश। तो बांग्लादेश में ये अंडर कंस्ट्रक्शन है, कहाँ पर बन रही है और इसके बांग्लादेश को क्या फ़ायदे होंगे और बांग्लादेश का जो डिफेंस सिस्टम है वो इससे कितना स्ट्रांग होगा, स्पेशली अगर हम एयरफोर्स की बात करें तो वो हम इस वीडियो में देखने वाले हैं। तो चलते हैं वीडियो की तरफ। बिल्कुल। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের হৃৎপিণ্ড বলা হয় শিলিগুড়ি করিডরকে। অত্যন্ত সরু অঞ্চল দিয়ে পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ করে দেশটি। লালমনিরহাট বিমান ঘাঁটির অবস্থান ভারতের সীমান্ত করিডর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে। বিমান ঘাঁটি পুনরায় চালু করা হবে, এজন্য কাজ শুরু হয়েছে। বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলে বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস 90 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমান ঘাঁটি নির্মাণ করে। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হলে বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়। 1957 সালে লালমনিরহাট বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হলেও তা একসময় বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হবার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। এরপর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর পর্যন্ত। দীর্ঘ 4 কিলোমিটারের একটি রানওয়ে রয়েছে। বিশাল এই বিমান ঘাঁটি থেকে অসংখ্য যুদ্ধবিমান অপারেট করা সম্ভব হবে, যা ভারতের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। 2017 সালে প্রতিরক্ষা দপ্তর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় পুনরায় ঘাঁটির কার্যক্রম শুরু হবে এবং বৃহত্তম পরিকল্পনা গ্রহণ করা হয়। 2019 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাত লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বিমান ঘাঁটির সম্ভাব্যতা যাচাই করে সব কিছু চূড়ান্ত করা হয়েছে। তবে লালমনিরহাট বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। এর একটি অংশ সবসময়ের জন্য ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী, অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করবে প্রশিক্ষণ এবং মেইনটেন্যান্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। কারণ লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমানগুলোকে লালমনিরহাট থেকে মেইনটেনেন্স এবং ওভারহোলিং করা হবে। এজন্য সৌদি আরব এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়াও আরব আমিরাত এবং কাতার এই প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে সাধারণ সময়ের জন্য বিমান ঘাঁটি 3টি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে, যার বেশিরভাগ ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। তবে এটি পরিপূর্ণ ঘাঁটি, কারণ একটি পরিপূর্ণ বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে 3 ভাগে বিভক্ত হলেও 700 একর পর্যন্ত জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। ভারতের আপত্তির অন্যতম কারণ সীমান্তের এত কাছাকাছি ঘাঁটির অবস্থান হলেও ভৌগোলিক কারণে আর্টিলারি দিয়ে হামলা করে ধ্বংস করতে পারবে না। অন্যদিকে সহজেই শিলিগুড়ি করিডোরকে ধ্বংস করে দেওয়া সম্ভব। কয়েক মিনিট সময়ের মাঝে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলের 7 রাজ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাঁটি ব্যবহার করে। ভারতের আরও ভয়ের কারণ বিমান ঘাঁটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। এক্ষেত্রে ভারতের আপত্তিকে প্রাধান্য দেওয়া হবে না, কারণ সিলেটের বিমান ঘাঁটি নির্মাণে চীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই বিষয় যে লালমনিরহাটে ঘটতে যাচ্ছে তা নিশ্চিত। এক কথায় ভারত বহুমুখী দিক থেকে সমস্যার সম্মুখীন হবে। রাজনৈতিকভাবে চাপ দিলেও শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে পারেনি। এই বিমান ঘাঁটি পরিপূর্ণভাবে চালু হলে ভারতের পক্ষে বাংলাদেশে আক্রমণ করা আর কখনোই সম্ভব হবে না, আর যদিও করে ব্যর্থ হবে। কারণ ভারত কখনোই পূর্বাঞ্চল দিয়ে আক্রমণ করতে পারবে না, শুধুমাত্র রাজশাহী এবং খুলনা সীমান্ত দিয়ে আক্রমণ করতে পারবে। বাংলাদেশের ওপর আক্রমণ করলে বাংলাদেশ পাল্টা আঘাত করবে শিলিগুড়ি করিডোরে। সেক্ষেত্রে 40 কিলোমিটার নিয়ন্ত্রণ নিতে পারলে ভারত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। বাংলাদেশের এই ভৌগোলিক অ্যাডভান্টেজ রয়েছে যা ভারতের নেই। যুদ্ধকালীন সময়ে কোনোভাবে ভারতের পক্ষে রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে। তাই নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশ এই অঞ্চলে জয়লাভ করবে। যদি ভারত খুলনা এবং রাজশাহীর কিছু অঞ্চল দখল করতে সক্ষম হয় তবুও সমস্যা নেই, কারণ ভারতের এই দুর্বলতা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই বিমান ঘাঁটি পুনরায় চালু করা একান্ত প্রয়োজন ছিল। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের পূর্বে পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু হবে। তবে এর অনেক পূর্বে বিমান ঘাঁটির কার্যক্রম শুরু হবে।
অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের সঙ্গে কখনো যুদ্ধ হলে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের জন্য হবে গেম চেঞ্জার। চূড়ান্ত যুদ্ধকালীন সময় চীন সিকিম এবং বাংলাদেশ রংপুর দিয়ে আক্রমণ করলে ভারতের পক্ষে কোনো শক্তি দিয়ে শিলিগুড়ি করিডোর রক্ষা করা সম্ভব নয়। এ বিষয়ে ভারত অবগত। এজন্য দশকের পর দশক বাংলাদেশ বিমান বাহিনীর বৃহত্তম বিমানঘাটির বন্ধ ছিল। এর পিছনে ভারতের সরাসরি আপত্তি ছিল, যার কারণে কার্যক্রম বন্ধ করা হয় লালমনিরহাট বিমানঘাটির। ভারতের সিকিমে হাসিমারা বিমানঘাটি রয়েছে, যার দূরত্ব বাংলাদেশ সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে এবং লালমনিরহাট বিমানঘাটি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। তবে তার রানওয়ে ২.৫ কিলোমিটার। তার তুলনায় বাংলাদেশের বিমানঘাটি প্রায় দ্বিগুণ বড়। সেক্ষেত্রে সব দিক থেকেই বাংলাদেশের পক্ষে যায় কৌশলগত অ্যাডভান্টেজ। এখন এই অবস্থান শক্তিশালী করতে প্রয়োজন বিমান বাহিনীর ৩টি সমরাস্ত্র। এর মাঝে অন্তত ৮টি যুদ্ধবিমান ওই ঘাঁটিতে মোতায়েন করতে হবে, পাশাপাশি একটি অ্যাওয়াক্স এয়ারক্রাফট এবং প্রাথমিকভাবে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এর মাঝে এয়ার ডিফেন্স সিস্টেম ঘাঁটির কার্যক্রম শুরু করার পূর্বে মোতায়েন করা হবে, কারণ বিমান বাহিনীতে ২০২৪ সালের পূর্বে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত হবে। তবে যুদ্ধবিমান লালমনিরহাট বিমানঘাটিতে ১ স্কোয়াড্রন প্রয়োজন হলেও ৮টি মোতায়েন রাখতে হবে। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সহজে ঘাঁটিতে অতিরিক্ত যুদ্ধবিমান সরবরাহ করা সম্ভব। এক্ষেত্রে এমন একটি যুদ্ধবিমানকে মোতায়েন করতে হবে যার রাফালকে মোকাবেলা করার সামর্থ্য রয়েছে আকাশযুদ্ধে, কারণ হাসিমারা বিমানঘাটিতে রাফাল মোতায়েন করেছে দেশটি। এক্ষেত্রে বাংলাদেশের জন্য একাধিক অপশন রয়েছে। সমকক্ষ গোত্রে ইউরোফাইটার টাইফুন, ফরাসি রাফাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-18। তবে লড়াই করতে সক্ষম একাধিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার রয়েছে, তার মাঝে F-16, J-10 এবং গ্রিপেন। বাংলাদেশের উচিত হবে যে কোনো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার লালমনিরহাট বিমানঘাটিতে মোতায়েন করা, কারণ ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম ছাড়া অন্য অঞ্চলে মোতায়েন করা উচিত হবে না। কৌশলগতভাবে বহুমুখী মিশনের জন্য ডাবল ইঞ্জিন ফাইটার ব্যবহার হবে। সেক্ষেত্রে প্রয়োজন হলে ঢাকা থেকে রংপুরে মিশনে যাওয়া সম্ভব। ঢাকা বিমানঘাটি থেকে ২২০ কিলোমিটার দূরত্বে রংপুরের অবস্থান, যা মাত্র ৫ মিনিটের দূরত্ব যুদ্ধবিমানের জন্য। ভারতের বিরুদ্ধে সিলেট আর রংপুর এই দুই অঞ্চলের বিমানঘাটি যুদ্ধকালীন সময় যথেষ্ট। ভৌগোলিক কারণে ভারতের পক্ষে খুব বেশি যুদ্ধবিমান এই অঞ্চলে অ্যাক্টিভ রাখা সম্ভব নয়। তাই দুইটি বিমানঘাটিতে সর্বোচ্চ ২ স্কোয়াড্রন ফাইটার মোতায়েন করতে পারলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি একটি অ্যাওয়াক্স এয়ারক্রাফট মোতায়েন রাখতে হবে দেশের উত্তর অঞ্চলের জন্য। সেক্ষেত্রে ভারতের পক্ষে এই সংকট কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। যেভাবে একের পর এক বিমানঘাটি নির্মাণ করা হচ্ছে, তাতে পর্দার অন্তরালে বড় ধরনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। কারণ এভাবে বিমানঘাটির পরিমাণ বৃদ্ধি করা স্বাভাবিক নয়। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ এয়ারফোর্স নতুন অন্তত 4টি পূর্ণাঙ্গ বিমানঘাটি পাবে। তাছাড়া পুরনো সব বিমানঘাটিকে আধুনিকায়ন করা হচ্ছে। তাই কোনো বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, তা নিশ্চিত। সেক্ষেত্রে চমক দেখিয়ে ২০৩০ সালের মাঝে বড় সংখ্যক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করতে পারে। যদি ২৪ থেকে ৩২টি পর্যন্ত মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত হয়, তবু অবাক করার কিছু থাকবে না, কারণ ২০৩০ সাল নাগাদ ৮০০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি হবে বাংলাদেশ। এই সময় ৮ থেকে ১০ বিলিয়ন ডলার ব্যয় করা তেমন কিছুই নয়। ভারত সীমান্তে সাম্প্রতিক সময় একাধিক সেনাঘাঁটি এবং বিমানঘাঁটি নির্মাণ করা হয়েছে। এই ঘটনার পিছনে চীনের সরাসরি সমর্থন রয়েছে, তা নিশ্চিত। অন্যদিকে ভারতের প্রভাবও কমতে শুরু করেছে চীনের কারণেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় চাপ দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণভাবে দালাল গোষ্ঠী চাপ দিলেও এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে, যা নির্দেশ করে বাংলাদেশের ওপর ভারতের নয়, বরং এই মুহূর্তে চীনের প্রভাবে বেশি, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব শুধুই কমবে, বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ओके गाइस, तो ये था आज का वीडियो जिसमें हमने देखा है कि बांग्लादेश में एशिया की सेकंड लार्जेस्ट जो एयर बेस है वो बन रही है। तो गुड न्यूज़ फॉर बांग्लादेश का जो डिफेंस सिस्टम है वो इससे काफ़ी स्ट्रॉन्ग हो जाएगा और जो दुश्मन ममालिक हैं वो बांग्लादेश की तरफ मैली आंख से देखेंगे भी नहीं भाई, क्योंकि ये बांग्लादेश को बहुत ज़्यादा सूट कर रही है मेरे ख्याल में। बिल्कुल। और ये जो एनालाइज किया है इन्होंने इस वीडियो में, बिल्कुल मेरे ख्याल में तो ट्रू है और फैक्ट्स के ऊपर है। उन्होंने काफ़ी अच्छी बातें जो हैं वो की हैं और बिल्कुल सही कहा है उन्होंने। अच्छा, बाकी अगर हम ये बात करें तो इस एयर बेस से बांग्लादेश को जो है वो बहुत ज़्यादा फ़ायदा होने वाला है ना। बिल्कुल, ये देखा जाए कि जिस तरह इन्होंने अपने आप को डेवलप कर लिया, अपनी कंट्री को जिस तरह वो अपने मुल्क को आगे लेके आ रहे हैं कि कोई भी दुश्मन अगर ममालिक है इनकी तरफ वाकई मैली आंख करके नहीं दे सकता कि इनके आसमान पे कोई चिड़िया पर भी नहीं मार सकता इनकी इजाजत के बगैर। ये चीज़ बहुत अच्छी है और इनको अब जो एक चीज़ मुझे गाइस बांग्लादेश की बहुत पसंद आई है कि बांग्लादेश और पाकिस्तान में मुझे यहाँ पर एक डिफरेंस नज़र आया, वो ये है कि पाकिस्तान ने स्टार्ट से ही अपनी जो पावर है, जो स्ट्रेंथ है ना,
मिलिट्री, इसके ऊपर पैसा लगाना स्टार्ट कर दिया, इसको स्ट्रॉन्ग किया। लेकिन बांग्लादेश ने पहले अपनी इकॉनमी जो है वो स्ट्रॉन्ग की है, अपने कंट्री को बहुत अच्छी पोजीशन में लेकर गए हैं, और उसके बाद अब जो है अपना डिफेंस जो है उसको स्ट्रॉन्ग बना रहा है बांग्लादेश। तो ये चीज़ बहुत अच्छी है बांग्लादेश के लिए। और इस टाइम बांग्लादेश की अगर इकॉनमी की बात करें तो वो बहुत ज़बरदस्त है, और उसके साथ साथ अब बांग्लादेश ने अच्छा साइन ये है कि अपना जो डिफेंस सिस्टम है उसको मजबूत करना शुरू कर दिया है, जो कि बहुत ज़रूरी है किसी भी कंट्री की सालमियत के लिए, ये बहुत इंपॉर्टेंट है। और बांग्लादेश की जो जियोग्राफिकल लोकेशन है, जैसा कि हम बोलते हैं कि दो देशों के बीच में गिरा हुआ है, एक तरफ म्यांमार है, दूसरी तरफ इंडिया है, तो हमेशा बांग्लादेश को जो है वो कुछ ख़तरात जो है वो लाहक रहते हैं। लेकिन बांग्लादेश जो है वो इस टाइम बहुत अच्छी पोजीशन में है और बहुत अच्छे तरीके से जो है अपने आप को स्ट्रॉन्ग कर रहा है, जो कि गुड साइन है बांग्लादेश के लिए। बाकी आप क्या सोच रहे हैं, इस एनालाइज को आप कैसे देख रहे हैं, कमेंट ज़रूर कीजिएगा और अपने रिव्यूज़ हमें ज़रूर दीजिएगा। अभी मिलते हैं नेक्स्ट वीडियो में, रखिए बहुत सारा ख्याल, गुड बाय, अल्लाह हाफिज़।